বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে টপিকসটা পড়ব সেটা হচ্ছে আমরা রাসায়নিক বন্ধন পড়ছি, তাই না? বলো তো রাসায়নিক বন্ধন গঠনের পেছনে আমাদের যেটা মূল উদ্দেশ্য হচ্ছে কি স্থিতিশীলতা অর্জন, তাই না? অর্থাৎ বন্ধন গঠনের আগে যদি অরবিটালগুলোর শক্তি বেশিও থাকে, যখন বন্ধন গঠন করছে তাদের শক্তি কমে যায় এবং তাদের স্থায়িত্ব বেড়ে যায়। তো ঠিক তাই আমরা যখন বন্ধন গঠন করতে দেখি তখন বিভিন্ন অরবিটালগুলো পরস্পরের সাথে সংমিশ্রিত হয়, অর্থাৎ অরবিটাল শেয়ারিং করে এবং অরবিটালের সাথে সাথে তাদের ইলেকট্রনগুলো শেয়ারিং হয়। তো এখন আমাদের এই বন্ধন গঠনের জন্য যে মতবাদগুলো আছে তার মধ্যে আমরা যে মতবাদটা পড়ব সেটা হচ্ছে আণবিক অরবিটাল মতবাদ। তাহলে টপিকটা লিখে নাও তোমরা, আণবিক অরবিটাল মতবাদ। আচ্ছা, এটাকে যদি আমরা ইংলিশ টার্ম করি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আণবিক, দিস ইজ এ মলিকুলার অরবিটাল থিওরি, অর্থাৎ সংক্ষেপে এটাকে বলা হয় মট, মলিকুলার অরবিটাল থিওরি। ঠিক আছে, আণবিক অরবিটাল মতবাদ। তো আণবিক অরবিটাল মতবাদের মূল কথা হচ্ছে যখন কোনো অণু গঠন হবে তখন কি হবে, পরমাণুর যোজ্যতা স্তরের অরবিটালগুলো পরস্পর মিশ্রিত হবে, সংমিশ্রিত হবে, অর্থাৎ যুক্ত হবে। তাহলে এক্ষেত্রে যে কোনো পরমাণুর যদি এমনটা হয়, দুটি পরমাণু যদি পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে তাহলে এই পরমাণু দ্বয়ের পারমাণবিক অরবিটালগুলো মিশ্রিত হয়ে আণবিক অরবিটাল তৈরি করবে। এবং এটা তোমাদের মাথায় রাখতে হবে যে যতগুলো পারমাণবিক অরবিটাল থাকবে আণবিক অরবিটালও ঠিক ততটিই হবে। তাহলে আমি আবার বললাম যে যতগুলো পারমাণবিক অরবিটাল থাকবে আণবিক অরবিটাল কি ততগুলোই হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এইরকম। খেয়াল করে দেখি আমরা যে সাপোজ আমরা যদি দেখতে চাই এই থিম অনুসারে, আণবিক অরবিটাল থিম অনুসারে হাইড্রোজেন যে অণু গঠন করছে এই অণু গঠনটা কিভাবে হচ্ছে, আবার হিলিয়াম যে অণু গঠন করবে কি না, He2 হবে কি হবে না, তার মানে কি হাইড্রোজেন H2 এটা সম্ভব, He2 এটা সম্ভব কিনা বা এটা কিভাবে গঠিত হবে। অনুরূপভাবে নাইট্রোজেন অণু গঠন হবে কি হবে না বা কিভাবে হবে, এই জাতীয় থিমগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। অনুরূপভাবে অক্সিজেনেরও দেখব। ক্লিয়ার? তাহলে এখন একটু দেখে নাও যে আণবিক অরবিটাল মতবাদে তাহলে আগে আমাদের পারমাণবিক অরবিটালগুলো কি আছে সেটা দেখতে হবে। অর্থাৎ পারমাণবিক অরবিটাল যতগুলো থাকবে, কারণ পরমাণু যুক্ত হয়ে যেমন অণু হয় ঠিক তাই পারমাণবিক অরবিটালগুলো যুক্ত হয়ে আণবিক অরবিটাল তৈরি করে। এইবার তোমাদের আরেকটু মাথায় রাখতে হবে যে পারমাণবিক অরবিটাল থাকলেও এক্ষেত্রে দুটি বিষয় আছে। পারমাণবিক অরবিটালগুলোর মধ্যে কেউ আছে যাদের শক্তি কম। তাহলে বলো তো, যাদের শক্তি কম, রাসায়নিক বন্ধন গঠনে আমাদের শক্তি কমবে আর স্থিতিশীলতা বাড়বে যখন বন্ধন গঠন হবে। তাহলে যাদের শক্তি কম থাকবে তারা অধিকতর স্থিতিশীল হবে, অর্থাৎ স্থিতিশীলতা অর্জন তাদের জন্য সহজ হবে। তাহলে যখন বন্ধন গঠন হয়ে যায় শক্তি কমে যায় আর স্থায়িত্ব বেড়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি, যে অরবিটালগুলোর শক্তি কম থাকবে তাদের স্থায়িত্ব হবে বেশি, অর্থাৎ তারা বন্ধন গঠনকারী অরবিটাল হবে। আর যাদের শক্তি বেশি থাকবে তারা বন্ধন গঠন করতে পারবে না। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা এক্ষেত্রে একটু দেখে নিতে চাই। যেমন যদি বলি তোমাদেরকে হাইড্রোজেন এই অণুর কথা যদি বলি তাহলে এর মধ্যে দুটো পরমাণু আছে, এই একটা হাইড্রোজেন পরমাণু, এই আরেকটা হাইড্রোজেন পরমাণু। এবার একটু ব্যাপারটা চিন্তা করে দেখো তো, যখন হাইড্রোজেন এটা একটা, তাই না? বলতো এমনি নর্মালি ব্যাপারটা বোঝার চেষ্টা করে, এটা নিউক্লিয়াস এবং হাইড্রোজেনের ইলেকট্রন দিস ইজ এখানে আছে, তাই না? এখানে যে কোনো অরবিটাল গঠনে আসলে অণু গঠনের ক্ষেত্রে দুটো বাধা থাকবে আমাদের। এক, দেখো তো নিউক্লিয়াস টু নিউক্লিয়াস পরস্পর চাইবে না এরা কখনো কাছে আসুক। হ্যাঁ, আবার দেখো ইলেকট্রন টু ইলেকট্রন বিকর্ষণ করবে, এরাও চাইবে না কখনো কাছে আসুক। কিন্তু এক্ষেত্রে দেখো তো এই নিউক্লিয়াস এর ইলেকট্রনকে আকর্ষণ করবে, এই নিউক্লিয়াস ওর ইলেকট্রনকে আকর্ষণ করবে। তাহলে এক্ষেত্রে দেখো তো অনেক সময় আমরা দেখে থাকি, যখন তোমরা বড় হবে দেখতে পাবে যে অনেক সময় সংসারে কিন্তু ঝামেলা হয় না? তোমাদের বাবা মায়ের মধ্যে দেখবা মাঝে মধ্যে কি ঝগড়াঝাটি হতে পারে, অথবা ভাই ভাবি থাকলেও দেখবা ঝগড়াঝাটি হতে পারে। হ্যাঁ, তো এই ঝগড়াঝাটি হইলেও কি এমন কি হয় যখন ঝগড়া তখনই ডিভোর্স, এরকম কি হয়?
না, আসলে সাথে সাথে বন্ধন ভাঙে না। যখন এটার মানে বিরক্তিকরের পর্যায়টা চরমে পৌঁছে যায়, অর্থাৎ আকর্ষণ ভালোবাসা খুবই কমে যায়, তখনই কিন্তু নিট বিকর্ষণ অপেক্ষা আকর্ষণ যখন কম হয় তখন কি ডিভোর্স হয়। কিন্তু স্বাভাবিক নিত্য নৈমিত্য ঘটনা প্রতিদিন একটু আধটু যদি হয়, তাতে এরকমটা হয় না যে ডিভোর্স হয়ে যায় না বা বন্ধন ভেঙে যায় না। কারণ বোঝা যায় এখানে কি নিট ভালোবাসার চাইতে বিকর্ষণ মানে ঝগড়াঝাটি অপেক্ষাকৃত কম। তো ঠিক তাই এখানেও ব্যাপারটা দেখো যে এই নিউক্লিয়াস ওকে আকর্ষণ করবে, এই নিউক্লিয়াস একে মানে এই ইলেকট্রনকে আকর্ষণ করবে। কেন করবে জানো? ধনাত্মক চার্জ ঋণাত্মক ইলেকট্রন, ধনাত্মক চার্জ ঋণাত্মক ইলেকট্রন। কিন্তু এই বাবু একে সহ্য করবে না যে তুই আসবি না, তুই আসবি না। এ বলবে না খবরদার তুইও আমার কাছে আসবি না। ক্লিয়ার? তাহলে আমরা কি বলতে পারি এত কিছুর পরেও দেখো তো হাইড্রোজেন অনুগঠন হয়েছে, তার মানে কি বোঝায়? আকর্ষণ বেশি নিট বিকর্ষণের চাইতে। তার মানে সামগ্রিকভাবে মোট আকর্ষণ বেশি কিসের চাইতে? বিকর্ষণ। কিন্তু যদি ঘটনা এটাই হতো তাহলে জিন্দেগিতে অনুগঠন হতো না, তার মানে কখনোই দুইজন কাছে আসতো না। তাহলে যখন যেখানে বন্ধন গঠিত হয় আমরা বলতে পারি এখানে ডেফিনেটলি নিট বিকর্ষণের চাইতে আকর্ষণের সামগ্রিকভাবে মানটা কি থাকবে? বেশি থাকবে। সো এবার একটু দেখে নিতে চাই এখানে এর ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমি লিখি, দিস ইজ 1s1, দিস ইজ অলসো 1s1, সিমিলার জিনিস। তারপর বোঝার জন্য আমি দুইবার লিখলাম। তাহলে এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু। তাহলে পরমাণুর অরবিটালগুলোকে আমরা বলবো পারমাণবিক অরবিটাল। কিন্তু যখন এই দুটো যুক্ত হয়ে পরমাণু যুক্ত যখন হাইড্রোজেন অনুগঠন করবে তাদের অরবিটালকে তখন বলবো আমরা আণবিক অরবিটাল। তাহলে আমরা এখন কিন্তু এই পারমাণবিক অরবিটাল পড়ছি না, পড়ছি আণবিক অরবিটাল মতবাদ। তার মানে কি অনুগঠনের সময় যে অরবিটালটা গঠিত হবে তাদেরকে বলবো আমরা আণবিক অরবিটাল। তো আণবিক অরবিটাল গঠনের জন্য কি বললাম? পরমাণুর যতগুলো অরবিটাল থাকবে, পারমাণবিক অরবিটাল যতগুলো অংশগ্রহণ করবে, আণবিক অরবিটাল ঠিক ততগুলোই হবে। তবে যদি এরকমটা হয় যে পারমাণবিক অরবিটাল যদি দুটো থাকে, আণবিক অরবিটালও দুটো হবে। একটা হবে কি বন্ধন গঠনের পক্ষে, যাদের শক্তি হবে নিম্ন, আর আরেকটা শ্রেণী হবে কি বন্ধন গঠনের বিপক্ষে, যাদের শক্তি থাকবে বেশি, স্থায়িত্ব কম। সো তাহলে আমরা এটাকে ব্যাপারটাকে খুব সহজভাবে দেখাতে চাই। সাপোজ আমি এখানে একটা হাইড্রোজেন নিলাম। এই হাইড্রোজেন এর ইলেকট্রনিক কনফিগারেশন তো আমরা জানি, দিস ইজ 1s1, তাই না বলো তো? এবং আরেকটা হাইড্রোজেন দেখো, দিস ইজ হাইড্রোজেন, এটাও হচ্ছে 1s1। সো এবার আমি হুন্ডের নিয়ম অনুসারে এদেরকে যদি ওই অরবিটালগুলোকে বক্স পদ্ধতির লিখতে চাই, তাহলে দিস ইজ, এটা একটা বক্স পদ্ধতির হাইড্রোজেনের অরবিটাল, এটা আর একটা হাইড্রোজেনের পারমাণবিক অরবিটাল। ক্লিয়ার? এইবার তাহলে আমরা পারমাণবিক অরবিটাল দুটো পরমাণু, তাই পারমাণবিক অরবিটাল দুটো পেয়েছি। এইবার একটু দেখো যে আমরা এর আগেও দেখেছিলাম যখন কোনো পরমাণুর অরবিটালের ওপর আলো ফেলা হয় বা ইলেকট্রন মানে কি নিয়ে আসা হয়, তাহলে সেখানে কি হয়? অরবিটালগুলোর মধ্যে শক্তির পার্থক্য তৈরি হয়, তখন ডিজেনারেট থেকে নন ডিজেনারেট তৈরি হয়। ঠিক তাই এখানেও দেখো, তাহলে এই অরবিটালগুলোর মধ্যে আমরা বন্ধন গঠনকারী যারা হবে তাদের শক্তি থাকবে কম। তাহলে নিম্ন শক্তির অরবিটালগুলোকে আমরা এই যে নিচের দিকে ড্রয়িং করছি, এটার মানে বোঝা যায় যে এদের শক্তি হচ্ছে কম। তার মানে শক্তি কম বিশিষ্ট যে অরবিটাল, নিম্ন শক্তির অরবিটাল, এরা হচ্ছে শক্তি কম। দিস ইজ, লিখে নাও, এদের শক্তি কম। ইতে শক্তি লিখলাম, হ্যাঁ, শক্তি কম। আচ্ছা, শক্তি যদি কম হয় তাদের স্থায়িত্ব হয় বেশি, স্থায়িত্ব বেশি। ফলে এরা হচ্ছে বন্ধন গঠনকারী, অর্থাৎ বন্ধন গঠনে সাহায্য করবে। তাই এখানে যে অরবিটালে ইলেকট্রনগুলো থাকবে সেই ইলেকট্রনগুলো বন্ডিং ইলেকট্রন বলে থাকি আমরা। দিস ইজ বন্ডিং ইলেকট্রন। ওকে, আচ্ছা, তাহলে আমি দুটো কথা বললাম যে পারমাণবিক অরবিটাল যতগুলো থাকবে, আণবিক অরবিটাল কেবল একটা হয়েছে, নিম্ন শক্তির একটা পেয়েছি, তাহলে আরেকটা হবে। আরেকটা কি হবে? দিস ইজ উচ্চ শক্তির। এই উচ্চ শক্তির অরবিটালকে আমি এইভাবে ড্রয়িং করলাম। ক্লিয়ার? ওকে, এবার তাহলে উচ্চ শক্তির তার মানে কি শক্তি বেশি। শক্তি যদি বেশি হয় তাহলে স্থায়িত্ব কি বলতো? কম। স্থায়িত্ব কম হয়। এর ফলে কি হবে?
বন্ধন গঠনের বিপক্ষে, বন্ধন অগঠনকারী বলতে পারি আমরা, অগঠনকারী। ক্লিয়ার? ফলে এদেরকে বলা হয় অ্যান্টি বন্ডিং বা নন বন্ডিং, অ্যান্টি বন্ডিং, আর এটাকে নন বন্ডিংও বলতে পারি আমরা। ক্লিয়ার? সো এবার তাহলে আমরা দুটো শেপ পেয়ে গেছি, যে পারমাণবিক অরবিটাল থাকবে যতগুলো, কতগুলো পারমাণবিক, এখানে একটা পারমাণবিক, এখানে একটা পারমাণবিক, তাহলে দুইটা। তাহলে আণবিক হবে কয়টা? দুইটা, এই একটা আণবিক, এই একটা আণবিক, তাহলে টোটাল পারমাণবিক দুইটা, আণবিকও দুইটা। তবে আণবিক অরবিটালের এটা নিম্ন শক্তির যারা তারা বন্ধন গঠনের পক্ষে থাকবে, আর এখানে যারা থাকবে বন্ধন গঠনের বিপক্ষে থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এবার দেখতে চাই, ইলেকট্রন ছিল এখানে একটা, এখানে একটা। এবার বন্ধন যখন গঠন করে বলতো, একটা করে ইলেকট্রন দিয়ে কি কখনো বন্ধন হয় না? বন্ধন গঠনের জন্য কমপক্ষে দুটো করে ইলেকট্রন লাগে। সো তাহলে এবার দেখো তো, এখানে একটা ইলেকট্রন আছে, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, তাহলে এরা যখন পরস্পর প্রথমে যুক্ত হবে তখন এখানে এই দুইটা চলে আসলো, বন্ধন একটা গঠন করলো। তাহলে বন্ধন গঠনকারী ইলেকট্রন পেলাম এই একটা, এই মিলে দুইটা। এবার বলো তো, এই পারমাণবিক অরবিটালে কি আর কোনো ইলেকট্রন আছে? না। তাহলে ইলেকট্রন যদি না থাকে তাহলে বন্ধন গঠনে বাধা দানকারী আর কোনো ইলেকট্রন নাই। সো দিস ইজ জিরো। ওকে, সো এবার তাহলে আমরা এখান থেকে বন্ধন গঠনে অংশগ্রহণকারী ইলেকট্রন দ্বারা এবার আমরা হিসাব করতে পারবো কতগুলো বন্ধন গঠিত হতে পারবে এখানে। সো তাহলে এবার একটু দেখে নিই, বন্ধন গঠনের যে সূত্র সেটাকে বলা হয় বন্ড অর্ডার। দেখো, বন্ড অর্ডার, বাংলায় বলা হয় বন্ধন ক্রম, বন্ধন ক্রম, বা আরো খাঁটি বাংলায় বন্ধনী মাত্রা, বন্ধনী মাত্রা বা বন্ধন মাত্রা। ক্লিয়ার? এদেরকে ইংলিশে শর্টকাটে BO লেখা হয়, দেখো, বন্ড অর্ডার। ক্লিয়ার? এটার সূত্র হচ্ছে কি, বন্ধন গঠনকারী ইলেকট্রন মাইনাস অবন্ধন গঠনকারী, অবন্ধন বা বন্ধন গঠনে বাধা দানকারী, হ্যাঁ, অবন্ধনকৃত ইলেকট্রন সংখ্যা ভাগ পরমাণুর সংখ্যা কয়টা? দুইটা, তাই ভাগ কত? 2। সো এটাকে শর্টকাটে সূত্রে আমরা বন্ড অর্ডার ইকুয়াল এইভাবে লিখব, দিস ইজ ইলেকট্রন অফ বন্ডিং, বি দিয়ে লিখলাম বন্ডিং, ইলেকট্রন অফ বন্ডিং মাইনাস ইলেকট্রন অফ অ্যান্টিবন্ডিং, এ দিয়ে বাই কত? 2। এবার এখান থেকে হিসাব করে যদি দেখি, দেখো তো, ইলেকট্রন অফ বন্ডিং, এই বন্ডিং বন্ধন গঠনকারী ইলেকট্রন কয়টা? দিস ইজ দুইটা, মাইনাস ইলেকট্রন অফ অ্যান্টিবন্ডিং, এই ক্ষেত্রে অ্যান্টিবন্ডিং ইলেকট্রন নেই, 0 ভাগ 2। সো ঠাস ঠাস 1। তাই আমরা যদি এমনটা হয়, যদি বাস্তব যে সংখ্যা অর্থাৎ 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি যদি আমরা বাস্তব সংখ্যাগুলো পাই 0 বাদ দিয়ে, 0 মানে নাই, তার মানে বন্ধন গঠনকারী যদি বাস্তব কোনো সংখ্যা পাওয়া যায় তাহলে বুঝবো সেখানে বন্ধন গঠন হয়েছে, আর 0 যদি হয় তাহলে বুঝতে হবে এখানে কোনো বন্ধন গঠন হয়নি। সো তাহলে এখানে যেহেতু একটা বন্ধন হয়েছে, সো আমরা কি বলতে পারি, হ্যাঁ, হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে খেয়াল করে দেখো এইরকম একটা বন্ডিং হয়, তাহলে বন্ধনের সংখ্যা বা বন্ধনের মাত্রা কয়টা? ও একটা। সো দিস ইজ এই 1, এটার মানে বুঝবো যদি এরকম 1 2 1.5 2.5 যে সংখ্যায় আসুক না কেন 0 বাদ দিয়ে, 0 হলে বুঝবো সেখানে কোনো বন্ধন গঠন হয়নি, তার মানে তারা অণু গঠন করবে না। কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা অবশ্যই একটা বাস্তব সংখ্যা 1 পেয়েছি, যা বোঝাচ্ছে এর মধ্যে বন্ধনের মাত্রা কত? 1, তার মানে এখানে অণু গঠন সম্ভব, তার মানে হাইড্রোজেন অণু গঠন হবে। অনুরূপভাবে আমি কিছুই করব না, জাস্ট একটু চেঞ্জ করব, তারপরের সদস্যই হিলিয়ামের কথা বলতে চাই। তো হিলিয়ামের ঘটনাটা কেমন একটু দেখো তো। হিলিয়াম যদি আমি দেখি, দিস ইজ এখানে জাস্ট একটু সংশোধন করেছি 1s2, দিস ইজ হিলিয়াম, দিস ইজ অলসো হিলিয়াম 1s2, তাই না বলো তো? সো এবার একটু খেয়াল করো, তার মানে দুটো করে ইলেকট্রন থাকবে, এই অরবিটালে একটা, এই একটা, দুইটা, নেক্সট এটা আর একটা, দুইটা। এখন একটু খেয়াল করে দেখো, তাহলে আমাদের এখানে দুটো ইলেকট্রন আছে, এখানে দুটো ইলেকট্রন আছে, তাহলে এখানে
এই কালো বোঝানোর জন্য কালো এখানে কি প্রথমে দুটো এই অরবিটাল থেকে একটা এই অরবিটাল থেকে একটা এসে বন্ডিং ইলেকট্রন গঠন করলো বা বন্ধন গঠন করলো, তাহলে দুটো পেলাম। এবার দেখো তো এরপরেও কি আমাদের এই যে এখানে একটা ইলেকট্রন অ্যান্ড দিস অ্যানাদার, এই ইলেকট্রনটা থেকে গেল না বলো তো? তাহলে বন্ধন গঠনে তো আর কোনো অরবিটাল নাই যেখানে আরও বন্ধন গঠন করবে, তাহলে পরিস্থিতি কী হবে? এবার ওই ইলেকট্রনগুলো অবন্ধন গঠনকারী, তার মানে কি অ্যান্টি বন্ডিংয়ে চলে যাবে, এখানে দুটো ইলেকট্রন চলে আসবে। তাহলে এবার সেই থিম অনুসারে দেখো তো আমি যদি লিখি বন্ড অর্ডার, দিস ইজ বন্ড অর্ডার ইজ ইকুয়াল ইলেকট্রন অফ বন্ডিং কত? ইলেকট্রন অফ বন্ডিং ইলেকট্রন কয়টা? দুইটা। ইলেকট্রন অফ অ্যান্টি বন্ডিংয়েও কয়টা চলে এসে? দুইটা ভাগ 2, তাহলে ঠাস 0/2 মানে দিস ইজ 0, ঠিক কিনা? তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এই হিলিয়াম দুটি পরমাণুর মধ্যে বন্ধন গঠনের কোনো মাত্রা থাকলো না, তার মানে এখানে শূন্য এসেছে, কোনো মান আসেনি। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? হিলিয়াম দুটি পরমাণুর মধ্যে কোনো ধরনের বন্ধনের মাত্রা বা বন্ধনের এইরকম কোনো কি অস্তিত্ব থাকবে না। তার মানে কি যদি নাই থাকে হিলিয়ামের সাথে হিলিয়ামের যদি এইরকম কোনো একটা হোক দুটা হোক বা যাই হোক এরম যদি না থাকে তাহলে কখনোই এরা অনুগঠন করবে না। এবং ঠিক তাই আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসগুলো এদের বহিস্থ কক্ষপথ কি খুবই নিষ্ক্রিয় হওয়ার কারণে অষ্টকপূর্ণ বা কখনো দ্বিতকপূর্ণ থাকার কারণে এরা কখনোই নিজেদের পরমাণুর সাথেও কোনো রাসায়নিকভাবে যুক্ত হয় না। তাই আমরা বলতেই পারি যে H2 সম্ভব হলেও He2 মানে হিলিয়াম 2 এটা জিন্দেগিতে সম্ভব না। কারণ কি নিষ্ক্রিয় হিলিয়ামের মধ্যে দুটি পরমাণুর মধ্যেও কখনো বন্ধন গঠনের মাধ্যমে অনুগঠন হয় না। তাহলে এক্ষেত্রে খেয়াল করে দেখো বন্ধনের মাত্রা যদি শূন্য হয় তাহলে সেই অণু কখনোই গঠন হয় না। তাহলে He2 এর অস্তিত্ব নাই কিন্তু হাইড্রোজেন 2 এর অস্তিত্ব আছে, এরকম জাতীয় যদি তোমাকে প্রশ্ন করা হয় নিশ্চয়ই তোমরা এইভাবেই উত্তর দিতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা ছোটোখাটো দুটো আমরা প্রথম সদস্য দুটো দেখলাম, এবার আমরা একটু বড় সদস্যে যাব, নাইট্রোজেন অক্সিজেন বা এইগুলোতে যাব আমরা। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটু দেখে নিতে চাই নাইট্রোজেন অণুর বন্ধন মাত্রা নির্ণয় বা বন্ধন ক্রম নির্ণয় কিভাবে করতে পারি আমরা। ওকে, নাইট্রোজেন পরমাণুর নিশ্চয়ই দুটো পরমাণু আছে, তাহলে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা জেনে থাকবে 1s2 2s2 2p3। সো আমরা শুধুমাত্র বহিস্থ কক্ষপথের অরবিটাল নিয়েও আমরা চেক করতে পারবো। ক্লিয়ার? সো তাহলে আমরা এখানে জানি 2p3, তাহলে আরেকটা নাইট্রোজেন যদি নিতাম আমি একই, দেখো তাও বোঝানোর জন্য আমি লিখছি 1s2 2s2 2p3। তাহলে বহিস্থ কক্ষপথের আমরা শুধুমাত্র এই 2p3 এই দুটো, এটাও একটা পরমাণু নাইট্রোজেনের শেষ কক্ষপথের 2p3 আর একটা নাইট্রোজেনের শেষ কক্ষপথের 2p3, এই দুটি অরবিটালকে নিয়ে আমরা যদি আণবিক অরবিটাল ড্রয়িং করি তাহলে দেখে নিই নাইট্রোজেন এখানে তাহলে আমরা বলতে পারি দিস ইজ বক্স পদ্ধতির, যেহেতু পি অরবিটালের ব্রাঞ্চ হচ্ছে তিনটা px py pz, তাই না বলো তো? তাহলে 2p3 লিখলাম। ক্লিয়ার? আরেকটা নাইট্রোজেন this is also 2p3। ওকে, এবার তোমরা আমাকে খুব সহজভাবে বলবে নাইট্রোজেন পরমাণুর আমরা এখানে পারমাণবিক অরবিটাল 1 2 3, এটারও 1 2 3, তাহলে আমি কি বললাম যতগুলো পারমাণবিক অরবিটাল থাকবে আণবিক অরবিটালও ঠিক ততগুলোই হবে। তাহলে 3 এবং 3 6। তবে আণবিক অরবিটালগুলো দুই শ্রেণীর হয়, নিম্ন শক্তির এবং উচ্চ শক্তির, অর্থাৎ বন্ধন গঠনকারীগুলো নিম্ন শক্তির আর বন্ধন অগঠনকারী বা বন্ধন গঠনে বাধাদানকারী হলগুলো উচ্চ শক্তির। তাহলে টোটালি 3 3 6টা যদি থাকে তাহলে অর্ধেক ভাগ হবে, অর্থাৎ নিম্ন শক্তির অর্ধেক থাকবে উচ্চ শক্তির অর্ধেক চলে যাবে। তাহলে আমরা ব্যাপারটা এভাবে বলতে এই তিনটাকে নিম্ন শক্তির দিলাম, ওই তিনটা উচ্চ শক্তির, এইভাবে আমরা বন্টন করতে পারি। সো খেয়াল করে দেখো নিম্ন শক্তির আমরা তিনটাকে ড্রয়িং করে ফেলি। ওকে, এই তিনটা নিম্ন শক্তির। এবার উচ্চ শক্তির দিস ইজ উচ্চ শক্তির।
এবার নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত আছে দেখো তো। তিনটা যদি থাকে তো আমরা দিস ইজ হাফ ফিল, এবং এগুলোকে যদি আমরা প্রতিসমভাবে বিন্যাস করি হুন্ডের নিয়ম অনুসারে, প্রতিসম মানে সমানভাবে, তো সমানভাবে বিন্যাস করলে খেয়াল করে দেখো তিনটার মধ্যে এই হুন্ডের নিয়ম অনুসারে আগে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, তাই না বলো তো? ওকে, দিস ইজ অলসো, এখানেও একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, হয়েছে? আচ্ছা, এখান থেকে খেয়াল করে দেখো আমরা যখন অনুগঠন হয় অর্থাৎ যখন বন্ধন গঠন হয় তখন নিশ্চয়ই কি দুটো ইলেকট্রন মিলে একটা করে বন্ধন হয়। সো তাহলে আমরা এটুকু জানি দিস ইজ, এটা পি এক্স, এটাও পি এক্স, তাই না বলো তো? তাহলে এই পি এক্সের সাথে এই পি এক্সেরটা যদি সঙ্গবদ্ধ হয় তাহলে এখানে আণবিক অরবিটালে দিস ইজ এই একটা জোড়া হইল। এবার দেখো দিস ইজ পি ওয়াই, দিস ইজ অলসো পি ওয়াই, তাহলে দিস ইজ পি ওয়াই গেল একটা দুইটা। এরপর দিস ইজ পি জেড, পি জেড, তাহলে এখানেও চলে আসলো দুইটা যুগলবন্ধী হলো। ক্লিয়ার? তাহলে আমরা দেখো তো আর কি কোনো ইলেকট্রন আমাদের অবশিষ্ট আছে? না। যদি ইলেকট্রন আমাদের অবশিষ্ট না হয় তাহলে সেক্ষেত্রে বিকর্ষণকারী কোনো ইলেকট্রন থাকবে না, বন্ধন অগঠনকারী থাকবে না, কারণ এখানে আমরা কোনো বন্ধন অগঠনকারী ইলেকট্রন পাচ্ছি না। তাহলে এটা ইলেকট্রন অফ বন্ডিং ইবি, ইলেকট্রন অফ অ্যান্টি বন্ডিং। সো তাহলে এবার বন্ড অর্ডারটা আমরা যদি এখান থেকে হিসাব করতে চাই, দেখো তো বন্ড অর্ডার এখান থেকে যদি হিসাব করি তাহলে ইলেকট্রন অফ বন্ডিং মাইনাস ইলেকট্রন অফ অ্যান্টি বন্ডিং বাই 2, কারণ পরমাণু কয়টা আছে? দুটো আছে, তাই ভাগ 2। ক্লিয়ার? সো এখান থেকে ইলেকট্রন অফ বন্ডিং 6টা, ইলেকট্রন অফ অ্যান্টি বন্ডিং 0 বাই 2। তো তোমরা জানো দিস ইজ ঠাস কেটে দিলে দিস ইজ 3। সো আমরা এক্ষেত্রে বলতে পারি নাইট্রোজেন এর যেহেতু অনুগঠন হবে কি হবে না বলতেই পারছি, হ্যাঁ এখানে অবশ্যই একটা কি বাস্তব সংখ্যা এসেছে, শূন্য আসেনি, তার মানে শূন্য মানে নাই, তার মানে বন্ধন নাই, কিন্তু এখানে 3 এসেছে, তার মানে আমরা বলতে পারি নাইট্রোজেন অণু এটার অস্তিত্ব আছে বা এটা গঠন হবে। এবং এক্ষেত্রে বন্ড অর্ডার 3 মানে বন্ধনের মাত্রা 3, এটা কিভাবে হয় দেখো তো। নাইট্রোজেন দুটো পরমাণুর মধ্যে আমরা জানি টোটালি বন্ধন 1 2 এই 3, বন্ধনের মাত্রা কয়টা? 3টা। তাহলে এইভাবেই আমরা যে কোনো অনুগঠন হবে কিনা তার বন্ধন মাত্রা কেমন হবে সেটা আমরা খুব সহজে হিসাব করতে পারবো। তাহলে নাইট্রোজেনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, কোনো কঠিন লাগেনি। এইবার আমরা অক্সিজেনেরটা দেখব, কারণ একটা পারমাণবিক সংখ্যা বেশি। জাস্ট আমাদের কি করতে হবে বলো তো? দেখো তোমরা খুব ইজিলি পারবে। এখানে নাইট্রোজেনের পরিবর্তে আমরা এখানে অক্সিজেন করে দেব, দিস ইজ অক্সিজেন, অ্যান্ড তার পারমাণবিক সংখ্যা কত? 8। দিস ইজ অক্সিজেন অ্যান্ড দিস ইজ 8। ক্লিয়ার? জাস্ট পরিবর্তন কোথায় হবে? এখানে ছিল কত? 3, এখানে হবে 4, এখানে 3 ছিল, হবে 4। সো চেঞ্জ কোথায় দেখো তো? নাইট্রোজেনের জায়গায় আমি এখানে অক্সিজেন লিখলাম, এখানে নাইট্রোজেনের জায়গায় অক্সিজেন লিখলাম। 2p3 জায়গায় জাস্ট 4, 2p3 জায়গায় 4। আচ্ছা, এবার তাহলে ব্যাপারটা কি হলো? তোমরা এটা অনুযায়ী যদি লিখো 2p4 মানে কি সবগুলোতে একটা করে ইলেকট্রন থাকলেও px যেটা হবে সেই px এ কয়টা থাকবে? 2টা। এই যে আরও একটা দিয়ে দিলাম, আমরা আরও একটা দিলাম অক্সিজেনের জন্য, সেক্ষেত্রে তাহলে আমাদের এই থিম আসলো। ঠিক আছে, এখন ব্যাপারটা দেখো যে আমরা এখানে যা গঠন করেছি ঠিক সিমিলার থাকবে, শুধুমাত্র দেখো এখানে আমরা যে ইলেকট্রনগুলো নিয়েছি px এর এই ইলেকট্রনের সাথে px এর এই ইলেকট্রন যেটা সেটা যুক্ত হয়ে এখানে এসছে, py এটা, pz এটা। এবার দেখো তো নীল কালারের যে ইলেকট্রনটা আমি পরে দিলাম এখানে যে ডবল আছে, তাহলে এটা নিশ্চয়ই এখনো বন্ধন গঠন করেনি, ঠিক তাই এই নীল কালারের এটাও বন্ধন গঠন করেনি। তাহলে বন্ধন গঠনকারী নিম্ন শক্তি স্তর যখন ফিল আপ হয়ে যাবে তখন এখানে ইলেকট্রন আসলে এই ইলেকট্রনগুলো তখন বিকর্ষণ করবে, বিকর্ষণের ফলে তাহলে ওরা কি বিকর্ষিত হয়ে উঁচু স্তরে চলে যাবে। উঁচু স্তরে যদি যায় তাহলে উঁচু স্তর কোথায় আছে দেখো তো, দিস ইজ এখানে। আমরা তার মানে এই নীল ইলেকট্রন আর এই নীল ইলেকট্রন বোঝানোর জন্য নীল ইলেকট্রন বলছি, তাহলে এখানে ওই দুজন চলে আসলো, জোড়া গঠন করবে। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে বন্ধন গঠনকারী আমার এখানে 3 জোড়া আর এখানে বন্ধন অগঠনকারী 1 জোড়া এবার পেয়েছি। সো এর ক্ষেত্রে বন্ড অর্ডারটা আমরা হিসাব করব কিভাবে দেখো তো। দিস ইজ ইলেকট্রন অফ বন্ডিং, দিস ইজ 6টা, কটা? 6টা, মাইনাস ইলেকট্রন অফ অ্যান্টি বন্ডিংয়ে কয়টা? 2টা, বাই কত? 2। এটা সূত্র। ক্লিয়ার? সো এখান থেকে ঠাস করলে কত? 4/2, 2 পাওয়া যায় না দেখো তো,
তাহলে এখান থেকে বন্ড অর্ডারের মান কত পেয়েছি আমরা 2 পাচ্ছি। তাহলে এখান থেকে বুঝতেই পারছি যে শূন্য যেহেতু আসেনি, তার মানে এদের মধ্যে বন্ধন গঠন হবে এবং অনুগঠনও হবে, এবং বন্ধনের মাত্রা কত পাওয়া আছে 2 পাওয়া গেছে। সো 2 যদি পাওয়া যায় তাহলে অক্সিজেন পরমাণুগুলো যখন যুক্ত হয়, এই যে অক্সিজেন দুটো পরমাণু, তার মানে এদের মধ্যে বন্ধনের মাত্রা হবে 2টা। সো 2টা মানে কি এই একটা এই একটা, আমরা নিশ্চয়ই জানি অক্সিজেনের বন্ধনের মাত্রা বা বন্ধনের সংখ্যা কয়টা 2টা, দিস ইজ এই হচ্ছে 2। তাহলে এইভাবে আমরা যে কোনো অণুর বন্ধন মাত্রা বা বন্ধন ক্রমগুলো বের করতে পারি। ক্লিয়ার? এবারে খেয়াল করো, তাহলে আমরা যদি এরকমটা আসে, তাহলে আমাদের রিটার্নে যদি আসে, তাহলে আমরা কিন্তু এই থেম অনুযায়ীগুলো আমরা করতে পারবো। কিন্তু অনেক সময় এমসিকিউ আসে, তো এমসিকিউ যদি আসে তাহলে সেক্ষেত্রে এত বড় করতে গেলে কিন্তু আমাদের সময় অনেক চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা শর্টকাটে কিভাবে করতে পারি, তো দেখো, তাহলে আমরা বন্ড অর্ডারের শর্টকাট হ্যাঁ, তো বন্ড অর্ডারের শর্টকাট যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন বা হচ্ছে অক্সিজেন, যেগুলোই দেখি না কেন, আমরা এদের ক্ষেত্রে যে বিষয়গুলো দেখতে পারি, খেয়াল করে দেখো, এদের বন্ড অর্ডারের জন্য শর্টকাট নিয়ম বলছি, তোমরা লিখে নাও, দিস ইজ বিজোড় ইলেকট্রন সমষ্টি ভাগ 2, শর্টকাটে লিখলাম আমি। ক্লিয়ার? তার মানে কি যে অরবিটালগুলো থাকবে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসে আমাদের শেষ অরবিটালের বিজোড় ইলেকট্রন যতগুলো থাকবে তাদের সমষ্টি, যেহেতু দুটো পরমাণুর ইলেকট্রন সমষ্টিকে আমরা কি করব 2 দিয়ে ভাগ দেবো, যেটা আসবে সেটা আমাদের বন্ড অর্ডার বের হয়ে যাবে। যেমন একটু খেয়াল করে দেখো, যে হাইড্রোজেনের কথাই যদি বলি, হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s1 আর একটা হাইড্রোজেনের 1s1, তাহলে বলতো এর অরবিটালেও বিজোড় ইলেকট্রন এটা, এর অরবিটালেও বিজোড় ইলেকট্রন এইটা। তাহলে আমরা এর ক্ষেত্রে বন্ড অর্ডার বিজোড় ইলেকট্রন সমষ্টি মানে 1 যোগ 1 ভাগ 2, সো কত হয় 1। খুব সহজে বের হলো। অনুরূপভাবে নাইট্রোজেনের ক্ষেত্রেও দেখো, নাইট্রোজেনের ক্ষেত্রেও লাস্ট কক্ষপথ হচ্ছে 2p3, তার মানে 2px 2py 2pz, আমি লাস্টের টুকু শুধু লিখলাম 1 1 1। অনুরূপভাবে পরের আরেকটা নাইট্রোজেন পরমাণু সিমিলার। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা বন্ড অর্ডার বলতে পারি বিজোড় ইলেকট্রন 1 2 3, তাহলে এর যদি 3টা হয়, আর একটা পরমাণুর তারও 3টা, ভাগ 2 ঠাস 3, তাই না বলো তো? অনুভব অক্সিজেনের ক্ষেত্রে দেখো, অক্সিজেনের ক্ষেত্রে কিছুক্ষণ আগে দেখলাম আমরা 2p4, তার মানে কি 2px 2py 2pz, লাস্ট কক্ষপথের কাঠামো। ক্লিয়ার? এটা 2টা ছিল, বাকি এইগুলো কিন্তু দেখো একটা একটা করে। তাহলে বিজোড় ইলেকট্রন টোটালি কয়টা, এখানে 2টা, আর এর আরেকটা পরমাণু যদি লিখি তাহলে আবার 2টা, তার মানে 2py 2pz আর দিস 2px, এখানে 2 1 1। তাহলে বিজোড় ইলেকট্রন দেখো এখানে 2টা, এখানে 2টা, তাহলে টোটালি আমরা অক্সিজেনের ক্ষেত্রে বন্ড অর্ডার পেলাম এখানে 2টা যোগ এখানে বিজোড় ইলেকট্রন 2টা ভাগ 2 ঠাস 2। তাহলে এইভাবে আমরা ইজিলি প্রত্যেকটা পরমাণু যখন অনুগঠন করবে তাদের আমরা এই থেম অনুসারে বন্ড অর্ডার খুব সহজে এমসিকিউ অ্যান্সার করার জন্য, অর্থাৎ 3-4 সেকেন্ডে বা 5 সেকেন্ডে অ্যান্সার করার জন্য আমরা এইভাবে শর্টকাটে মেরে দেবো। ঠিক আছে কথা? প্রিয় শিক্ষার্থী, এবারের টপিকস ফাজানের নীতি। বিজ্ঞানী ফাজান এই নীতিটা দিয়েছিলেন, তাই তার নাম অনুসারে নীতি হয়েছে। হ্যাঁ, তো এই নীতিটা আসলে কোন বিষয়ের ওপর কাজ করবে, অর্থাৎ কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে আমাদের। আমরা এর আগে দেখেছিলাম যে সমযোজী অণু যারা, অর্থাৎ ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে প্রথমে বন্ধন গঠন করেছিল, নেক্সট এই ইলেকট্রনগুলো যে কোনো একটা পরমাণু কর্তৃক যখন আকর্ষিত হয়েছিল তখন ইলেকট্রন প্রান্তিকরণ ঘটেছিল, তাই না? সেখান থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে পরমাণুটা ইলেকট্রন টেনে নিচ্ছে সে নেগেটিভ চার্জ হচ্ছে, আর যে ছেড়ে দিচ্ছে সে পজিটিভ চার্জ হচ্ছে। ফলে নেগেটিভ এবং পজিটিভ ডাইপোল সৃষ্টি হওয়ার কারণে অণুটা পোলার হচ্ছে। অর্থাৎ কি, পোলারিটি তৈরি হওয়া, অর্থাৎ পজিটিভ নেগেটিভ চার্জ তৈরি হওয়া মানে আয়নিক চরিত্র, তাই না বলো তো? সো আমরা এর আগে যেটা দেখতে পেয়েছিলাম যে সমযোজী অণুর আয়নিক বৈশিষ্ট্য, অর্থাৎ সমযোজী যৌগে আয়নিক ধর্ম দেখেছিলাম। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে কি, আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ, অর্থাৎ যৌগগুলো আয়নিক কিন্তু তারা একসময় কী হবে, সমযোজী চরিত্রে পরিণত হবে। তাহলে এটা কিভাবে সম্ভব? আচ্ছা আমাকে বলো তো, আয়নিক যৌগ গঠনের জন্য কি কি প্রয়োজন হয়? ডেফিনেটলি একটা ধাতু, একটা অধাতু। অর্থাৎ ধাতু ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সে ক্যাটায়ন সৃষ্টি করে, আর অধাতু সেই ইলেকট্রনটা গ্রহণ করে অ্যানায়ন সৃষ্টি করে। কিন্তু সমযোজী বন্ধনের সময় নিশ্চয়ই দুটি অধাতু থাকে, দুজনই ইলেকট্রন যোগান দেয়, দুজনই ইলেকট্রন কী করে, শেয়ার করে।
তাহলে এবার একটু খেয়াল করো, তাহলে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য আমরা দেখব, তবে আগে তো দেখে নিই আয়নিক যৌগ এটার আসলে মূল ব্যাপারটা কেমন। তো আয়নিক যৌগের কথা আমি যদি বলেই থাকি তোমাদেরকে, সাপোজ সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, এই জাতীয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই জাতীয় যৌগ আমাদের আয়নিক। এবং কেমনভাবে হয়েছে জানো, সোডিয়াম ইলেকট্রনটা যেটা ত্যাগ করে দিয়েছিল একটা, তার কারণে পজিটিভ, আর ক্লোরিন গ্রহণ করে সে নেগেটিভ। তাহলে কি আমরা বলতে পারি এখানে এই ধাতু দিস ইজ এর পার্টটা হচ্ছে দিস ইজ ক্যাটায়নিক পার্ট, দিস ইজ ক্যাটায়ন, অ্যান্ড ক্লোরাইড দিস ইজ এই পাগলাটা দিস ইজ অ্যানায়ন। ক্লিয়ার? ওকে, আচ্ছা, ক্যাটায়ন হোক আর অ্যানায়ন হোক না কেন, তাহলে নিশ্চয়ই এদের নিউক্লিয় গঠন আছে। যেমন আমি তোমাদেরকে যদি বলি, নিশ্চয়ই এখানে ক্যাটায়ন, সোডিয়ামের ক্যাটায়নিক স্ট্রাকচার এইরকমটা থাকবে, এবং ক্লোরিন অ্যানায়ন দিস ইজ এর কাঠামোটা নিশ্চয়ই এইরকম থাকে, তৃতীয় কক্ষপথ বিশিষ্ট, এবং ইলেকট্রন এর বেশি থাকে আর এর কি থাকে, কম থাকে। তো এখন যখন এরা অণু গঠন করেছে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড গঠন হয়েছে, এদের মধ্যে আন্তঃক্রিয়া আকর্ষণ বিকর্ষণও কিন্তু বজায় থাকবেই। ব্যাপারটা কেমন দেখো তো, আমি যদি এরকমভাবে বলি, যেমন এই নিউক্লিয়াস আর নিউক্লিয়াস জিন্দেগিতে কেউ কাউকে সহ্য করবে না, সমধর্মী চার্জ তো, সো এরা বিকর্ষণ করবে। আমি শুধু বি লিখে বিকর্ষণ বোঝাচ্ছি। ক্লিয়ার? আবার কিছুক্ষণ আগে বললাম এই কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকবে, এই ইলেকট্রনগুলোও কিন্তু পরস্পর সমধর্মী বিকর্ষণ দেখাবে। কিন্তু খেয়াল করে দেখো তো, এখানে এই নিউক্লিয়াস কিন্তু এর ইলেকট্রনের প্রতি একটা মহব্বত দেখাবে, তাই না? ঠিক তাই এখানে আমাদের এই নিউক্লিয়াস এর এই ইলেকট্রনের প্রতি মহব্বত দেখাবে। তার মানে ব্যাপারটা হয় কি এরকম, যে আমাদের প্রতিবেশী দুই বাড়ির মধ্যে মনে করো তুমুল গণ্ডগোল হয় না, এরকম যে দুই বাপের, মানে এই এদিকের বাপ ওইদিকের বাপ, দুই বাড়ির দুই বাপের মধ্যে হেভি গণ্ডগোল, কিন্তু দুই বাড়ির একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়নের মধ্যে আবার মনে করো সেই রকম আকর্ষণ হয় না, এরকম বিভিন্ন তোমরা কাহিনী জেনে থাকবে যে দুই বাপের হেভি শত্রুতা, কিন্তু তাদের সন্তানরা দায়িত্ব নেয়, এবার আমরা কী করবো, শত্রুতাটাকে মানে কি আত্মীয়তার মধ্যে পরিণত করবো। তো ব্যাপারটা হচ্ছে এইরকমই কিন্তু এখানে থাকে। তো এখন আমরা ফাইনালি যদি দেখি কি হতে পারে, একটু ভালো করে ড্রয়িং করি। দেখো, তার মানে আমি সাপোজ এইদিকে একটা অ্যানায়ন নিচ্ছি, দিস ইজ অ্যানায়ন। অ্যানায়নগুলো মূলত একটু আকারে বড় হয়। ক্লিয়ার? দিস ইজ অ্যানায়ন, কারণ অ্যানায়ন তার পরমাণুর চাইতে বড় হয়, বলেছিলাম কেন, ইলেকট্রন গ্রহণ করার কারণে বহিস্থ স্তরে যে ইলেকট্রনগুলো বেড়ে যায়, ফলে তাদের বিকর্ষণের দরুন নিউক্লিয়াসের আকর্ষণ ইলেকট্রনের প্রতি কমে যাওয়ার কারণে বহিস্থ কক্ষপথে সম্প্রসারণ হয়। তাই যে কোনো পরমাণুর চাইতে অ্যানায়নরা হয় বড়, আর যে কোনো পরমাণুর চাইতে ক্যাটায়নরা হয় ছোট। সো এই ক্যাটায়ন একটা আমি ধরে নিচ্ছি, দিস ইজ ক্যাটায়ন, দিস ইজ ক্যাটায়ন। ওকে, আচ্ছা, বুঝে নাও। এবার এখানে কি কি ঘটনা ঘটতে পারে। এক, নিউক্লিয়াস বিকর্ষণ করবে, এটা বাদ। ইলেকট্রনকেও বিকর্ষণ করবে, এটাও বাদ দিলাম আমরা। এখন একটু খেয়াল করে দেখো তো, এই নিউক্লিয়াস এর স্তরগুলোতে যে ইলেকট্রনগুলো আছে, সাপোজ যে ইলেকট্রন মেঘ আছে, এই নিউক্লিয়াস কি করবে, এই নিউক্লিয়াস তাহলে কতটুকু জায়গার ইলেকট্রনকে সে আকর্ষণ করতে পারবে। দেখো, অ্যানায়নের ঠিক এই রকম জায়গা জুড়ে এতটুকু মানে কি স্পেসের ইলেকট্রনকে সে আকর্ষণ করবে। এবার দেখো তো, এই নিউক্লিয়াস যখন এই অ্যানায়নের ইলেকট্রন মেঘকে টানবে, নিশ্চয়ই এই অ্যানায়নের যে নিউক্লিয়াসটা আছে, এটা হচ্ছে ক্যাটায়নের নিউক্লিয়াস, দিস ইজ ক্যাটায়ন। ক্যাটায়নের নিউক্লিয়াস কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘগুলো আকর্ষিত হবে। ঠিক তাই এখানে দিস ইজ অ্যানায়নের, এটা হচ্ছে অ্যানায়ন, এই পাগলা অ্যানায়ন। অ্যানায়নের নিউক্লিয়াস কি করবে দেখো তো, এই অ্যানায়নের নিউক্লিয়াস ক্যাটায়নের যে ইলেকট্রনগুলো আছে তাদেরকে সে আকর্ষণ করবে। এবার নিশ্চয়ই এ ওর ইলেকট্রনগুলোকে টানবে, তাহলে নিশ্চয়ই দুইজনের টানাটানিতে ব্যাপারটা হচ্ছে এরকম। মনে করো আমরা একটা রাজ্য জয় করতে যাচ্ছি, কোন একটা রাজ্য। আগে এরকম হতো না যে এক রাজা যার শক্তি একটু বেশি, সে অন্য আরেকটা দুর্বল রাজাকে আক্রমণ করতে যেত রাজ্য দখল করার জন্য। ক্লিয়ার? তো রাজ্য দখল করতে যে রাজা যদি পরাজিত হতো, তাহলে রাজ্য, রাজকন্যা, রাজরানী যা আছে সব কিন্তু ওই যে রাজা জয়ী হয় তার হয়ে যেত। কথা বুঝতে পেরেছ? তো যাই হোক, তো আমরা মনে করো রাজ্য জয় করতে যাচ্ছি, আমরা সৈন্য নিয়ে যাচ্ছি, সাপোজ 10 জন সৈন্য গিয়েছি। কয়জন বলো তো? 10 জন। হ্যাঁ, সৈন্য যাচ্ছি আমরা। এখন এখানে রাজকুমারী আছে, আমরা রাজকুমারী। হ্যাঁ, তো রাজ্য জয় করব আমরা,
রাজ্য জয় করার পর সৈন্যদেরকে মারার পর আমাদের টার্গেট হচ্ছে কি রাজ্য দরকার নাই, রাজকুমারীকে দরকার। ঠিক আছে, রাজকুমারীকে নিয়ে আসবো আমরা। তো এবার রাজা কি করেছে মনে করো, আমরা এদিকে 10 জন সৈন্য যাচ্ছি আর ওদের সৈন্য আছে সর্বসাকুল্যে 5 জন মনে করো। হ্যাঁ, এবার কি হলো, ওদের একে একে সৈন্য আসলো, আমাদের সৈন্যগুলোকেও পাঠালাম। এবার ওদের 5 জন সৈন্যকে মনে করো মারতে যে ওরাও মরে গেল, কিন্তু মরে যাওয়ার আগে আমাদের 5 জনকেও মেরে গেল। কথা বুঝতে পেরেছো? তাহলে দেখো, তাহলে এদের 5 জনের মধ্যে 5 জনই ড্যামেজ হলো, কিন্তু আমাদের 10 জনের মধ্যে 5 জন যদি ড্যামেজ হয়, -5 জন যদি হয়, তাহলে আরও 5 জন কি থেকে গেল না বলো তো? তাহলে এবার ওদের রাজ্যে আর প্রতিহত করার মতো কেউ থাকলো না, শুধু রাজকুমারী থাকলো। রাজকুমারী তো আর প্রতিহত করবে না, ও চাইবে রাজকুমার আসুক, ঠিক কিনা? সো এবার কি হবে, এই 5 জন মিলে দেখো, তার মানে কি ওদের রাজ্যে আমরা চলে যেতে পারবো, ঠিক কিনা? তার মানে কি রাজ্য জয় করব, রাজকুমারীকে আনবো। ঠিক তাই এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে দেখো তো এই নিউক্লিয়াস কতগুলো ইলেকট্রনকে টানছে, ঠিক এত, এই যে বিগ এইরকম একটা স্পেসের ইলেকট্রনকে টানছে, ক্লিয়ার, এতটুকু জায়গার ইলেকট্রনকে। কিন্তু এই নিউক্লিয়াস ওর ইলেকট্রন কতগুলোকে, ঠিক এইটুকু জায়গার ইলেকট্রন, জাস্ট এইটুকু। তাহলে এরা যদি সম্মুখবর্তী হয়, খেয়াল করে দেখো তো, এখানকার যে সৈন্য আছে, সাপোজ আমি ধরে নিচ্ছি এখানে 5টা ইলেকট্রন প্রতিহত এদিকে আসছে, আর এদিকের মনে করো 15টা বা 10টা ইলেকট্রন যাচ্ছে। তাহলে এবার এই 5টা ইলেকট্রনকে মারতে আমাদের ডেফিনেটলি এখানকার 5টা ইলেকট্রন যদি এইটুকু যদি ড্যামেজ হয়, খেয়াল করে দেখো। আচ্ছা, আমি আর একটু ভালো করে ড্র করে দিই তোমাদেরকে। দিস ইজ সাপোজ এটা অ্যানায়ন, দিস ইজ ক্যাটায়ন, ক্লিয়ার? ওকে, এবার দেখো, তাহলে আমাদের এক্ষেত্রে কি হলো, এর যতটুকু ইলেকট্রন যাচ্ছে কতটুকু, এর এতটুকু, এরা যদি সামনের দিকে সম্প্রসারিত হয় ইলেকট্রন, আর এদের কতটুকু, এদের এইটুকু। এবার খেয়াল করে দেখো, তাহলে এর এই 5টা ইলেকট্রনকে মারতে আমাদের এদেরও 5টা গেল, তাহলে এইটুকু এরও ড্যামেজ আর থাকলো না, তার মানে বিকর্ষণ ড্যামেজ। তাহলে এবার এই নিউক্লিয়াসের কিন্তু আর দেখো ওই দিকের ইলেকট্রনকে টানার মতো কিছু থাকলো না, কিন্তু এই নিউক্লিয়াসের এখনও দেখো এতটুকু ইলেকট্রন প্লাস এতটুকু ইলেকট্রনকে কিন্তু আকর্ষণ করার থাকলোই। তাহলে এক্ষেত্রে 10 জন সৈন্য বেঁচে থাকলে যত দূর যেতে পারতো, 5 জন থাকার কারণে তত দূর না, যে মনে করো একটু কম দূরে গেল। তাহলে ঠিক তাই এই নিউক্লিয়াস কর্তৃক এই ইলেকট্রন মেঘগুলো এত দূর সম্প্রসারিত না হয়ে, যেহেতু 5টা ইলেকট্রন এর বিকর্ষণ করছে, তাই 5টা মানে বোঝানোর জন্য বলছি, তাই এ অত দূর না যে, তার মানে কিছুটা বিকর্ষণে বাধাগ্রস্ত হওয়ার কারণে হচ্ছে কতটুকু গেল, একটু অল্প গেল। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, অ্যানায়নের নিউক্লিয়াস কর্তৃক ক্যাটায়নের ইলেকট্রন মেঘের যতটুকু আকর্ষণ হয়, ক্যাটায়নের নিউক্লিয়াস কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘ তার চেয়ে অনেক গুণ বেশি থাকে, অ্যানায়নের ইলেকট্রন বেশি থাকে, ফলে আকর্ষণ বেশি হয়। ফলে অ্যানায়নের ইলেকট্রন দ্বারা ক্যাটায়নের ইলেকট্রনগুলো কি হয়, বিকর্ষণ দ্বারা ড্যামেজ হওয়ার পরও অ্যানায়নের কিছু ইলেকট্রন অবশিষ্ট থাকার কারণে এই ক্যাটায়নের আকর্ষণে অ্যানায়নের ইলেকট্রনগুলো কিছুটা বিকৃত হয়ে যায়। তার মানে আগে দেখো সুষম গোলাকার রাউন্ডে ছিল, এবার ক্যাটায়নের আকর্ষণে ইলেকট্রনগুলোর প্রান্তিক কি ঘটছে, বিন্যাস ঘটছে বা প্রান্তিক প্রসারণ ঘটছে। অর্থাৎ এক্ষেত্রে ক্যাটায়নটা যেমন ছিল রাউন্ড, এবার বিকৃত হয়ে যাচ্ছে। তাহলে বিকৃত হওয়ার কারণে ফাইনালি যে ঘটনা ঘটছে আমরা দেখতে পাই, খেয়াল করে দেখো। তার মানে দিস ইজ, এটা যদি আমরা বলি ক্যাটায়ন, ক্যাটায়নের নিউক্লিয়াস কর্তৃক অ্যানায়নটা ছিল এইরকম, দিস ইজ অ্যানায়নের নিউক্লিয়াস। এবার কি হলো, তার বিকৃতি ঘটছে, অর্থাৎ ইলেকট্রনগুলো আকর্ষিত হচ্ছে, তাই না বলো তো? ওকে, তার মানে ইলেকট্রনগুলো ক্যাটায়নের নিউক্লিয়াস কর্তৃক আকর্ষিত হচ্ছে। তাহলে এবার দেখো তো, ক্যাটায়ন এবং অ্যানায়নের ইলেকট্রনগুলো দুটি আলাদা স্তরে ছিল, হ্যাঁ, তার মানে একজন দান করেছিল, একজন গ্রহণ করেছিল। কিন্তু এবার কি হচ্ছে দেখো তো, এই অ্যানায়নের ইলেকট্রন যেগুলো অবশিষ্ট থাকছে, সেইগুলো ক্যাটায়ন এবং অ্যানায়নের নিউক্লিয়াসের একটা মধ্যবর্তী স্থানে এসে এই ইলেকট্রনও যখন আসবে, তখন এই ইলেকট্রনগুলোর সাথে তারা কী হবে, একটা শেয়ারিং অংশগ্রহণ হবে। কী হবে বলতো, শেয়ারিং হবে। তাহলে শেয়ারিংয়ের ফলে আমাদের কি হবে বলতো, ইলেকট্রন আদান প্রদানে হয় আয়নিক চরিত্র, আর যখন ইলেকট্রন শেয়ারিং হবে তখন কী চরিত্র বলতো, সমযোজী চরিত্র। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্ষেত্রে দেখো, ক্যাটায়নের নিউক্লিয়াস কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের স্থানান্তরণ ঘটলো, বা এই যে বিকৃতি ঘটলো, এই বিকৃতির নামই হচ্ছে কি, পোলার আয়ন।
আয়নের বিকৃতি ঘটার মাধ্যমে ইলেকট্রনের যে প্রান্তিকরণ হচ্ছে, অর্থাৎ সে দুই নিউক্লিয়াসের মাঝে চলে আসছে, তাহলে এই প্রান্তিকরণকেই বলা হয় পোলার আয়ন। তাহলে কখনো যদি প্রশ্ন আসে পোলার আয়ন কি, পোলার আয়ন কি, তাহলে আমরা বলবো ক্যাটায়নের নিউক্লিয়াস কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের আংশিক বিকৃতি বা প্রান্তিকরণ, এটাকেই বলা হয় পোলার আয়ন। তাহলে বলো তো পোলার আয়ন যত বেশি হবে, অর্থাৎ ইলেকট্রনগুলো এই দূরত্বে না থেকে যদি আরেকটু কাছে যেত দেখো তো, তাহলে এখান থেকে ইলেকট্রন দুজনের শেয়ারিং সহজ না এখানে আসলে ইলেকট্রন সহজ শেয়ারিং, তার মানে এখানে সহজ। তাহলে বিকৃতি এখানে কম, যদি বিকৃতি আরও কম হতো, দেখো বিকৃতি আরেকটু কম হলো, যত বিকৃতি কম হবে তার মানে ক্যাটায়নের ইলেকট্রন আর অ্যানায়নের ইলেকট্রনের দূরত্ব বেড়ে যাবে, মানে বেশি থাকবে, ফলে শেয়ারিংটা কষ্টদায়ক হবে। তাহলে আমরা বলতে পারি বিকৃতি যত বেশি হবে, অর্থাৎ পোলার আয়ন যত বেশি হবে, ডেফিনেটলি আমাদের কি হবে, শেয়ারিং ভালো হবে। শেয়ারিং ভালো হওয়ার অর্থ কি, সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাওয়া। তাহলে এবার দেখো, তাহলে আমরা বলতেই পারি যে এটা যেটা আগের স্বাভাবিক ছিল সেটাই রাখি আমরা। এবার আরেকটা ড্রয়িং করছি আমি, খেয়াল করে দেখো। সাপোজ অ্যানায়নটা আমি আরেকটু বড় নিচ্ছি, হ্যাঁ অ্যানায়নটা, আচ্ছা এই পার্সেনই খেয়াল করো। তাহলে আমি এখানে মূল ব্যাপারটা কি রাখছি, ক্যাটায়ন ঠিকই থাকলো, অ্যানায়নটাকে যদি একটু বড় করে দিই, অ্যানায়নটা যদি একটু বড় করি, আচ্ছা নিচে লিখি, তাহলে বিষয়টা ভালো ক্লিয়ার হবে। অ্যানায়নটা একটু বড় দিলাম, হ্যাঁ, আর কেমন হলো, আর ক্যাটায়ন দিস ইজ ঠিকই আছে। তাহলে ক্যাটায়ন দিস ইজ ক্যাটায়ন, ক্লিয়ার, ওকে। এবার একটু খেয়াল করো, তাহলে আমরা এটা অ্যানায়ন আর এটা তাহলে অ্যানায়নটা ছোট ছিল, ছোট থাকার কারণে ইলেকট্রনও নিশ্চয়ই তার কি কম ছিল। এবার ইলেকট্রন যখন অ্যানায়ন যখন বাড়বে, ইলেকট্রনও নিশ্চয়ই বহিস্থ স্তরে বাড়বে, ফলে কি হবে দেখো, এইবার এর আগে এ যতটুকু জায়গার ইলেকট্রনকে সে আকর্ষণ করতে পেরেছিল, এবার কিন্তু জায়গাটা দেখো স্পেসটা বেড়েছে না, হ্যাঁ, তার মানে ব্যাপারটা ওই রকম যে আমরা এদিকে 5 জন সৈন্য ছিল আর এবার আমরা 15 জন যাচ্ছি, ক্লিয়ার। তাহলে আমরা রাজ্য জয় করতে 15 জন নিয়ে যাচ্ছি, ওদিক থেকে প্রতিহত করছে কয়জন, 5 জন। তাহলে এবার ডেফিনেটলি খেয়াল করে দেখো যে আমাদের এই 5 জন আমরা ওদেরকে মেরে দিলাম, আমাদের 5 জন মারা গেল, তাহলে থাকলো আমাদের কয়জন, 10 জন। তাহলে এর আগে 5 জন ছিল, 5 জন নিয়ে আমরা রাজ্যের যতদূর যেতে না পেরেছি, এবার কি 10 জন নিয়ে রাজ্যের একদম কি আরও ভেতরে প্রবেশ করতে পারবো, ঠিক কিনা। সো ঠিক তাই এখানে ইলেকট্রন এবার দেখো বেশি থাকার কারণে এর আগে যতটুকু ইলেকট্রন আকর্ষিত হয়েছে, এবার ইলেকট্রন যেহেতু বেশি আছে, তার মানে ক্যাটায়ন কর্তৃক ইলেকট্রনগুলো আকর্ষিত বেশি হবে, অর্থাৎ এইবার বিকৃতিটাও বেশি হবে, অর্থাৎ শেয়ারিংটা আরও সহজ হবে। তাহলে আমরা কি একটা কথা বলতে পারি যে ক্যাটায়নটা যত ছোট হবে, অ্যানায়নটা যত বড় হবে, পোলার আয়নটা তত ভালো ঘটছে, বেশি ঘটছে, ফলে পোলার আয়ন যত বেশি হবে ইলেকট্রনের শেয়ারিং তত সহজ হবে, অর্থাৎ কি আয়নিক যৌগটা সমযোজী ধর্ম তত বেশি প্রকাশ পাবে। তার মানে এখানেও আয়নিক ছিল, এখানেও আয়নিক ছিল, কিন্তু এখানে শেয়ারিং যা হয়েছে, এখানে শেয়ারিং তার চাইতে বেশি হয়েছে। তার মানে এই আয়নিকের চাইতে, আয়নিক যৌগের চাইতে এই আয়নিক যৌগ সমযোজী বৈশিষ্ট্য বেশি শো করবে। তাহলে ক্যাটায়ন যত ছোট হয়, অ্যানায়ন যত বড় হয়, পোলার আয়ন তত বেশি হয়, পোলার আয়ন যত বেশি হয়, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি প্রকাশ পায়। এখন প্রশ্ন আসতেই পারে, ভাইয়া যদি আমার বিপরীত ঘটনাটা ঘটে, হ্যাঁ বিপরীত ঘটনা ঘটতে পারে, হ্যাঁ তুমি অ্যানায়ন ছোট আর ক্যাটায়ন বড় করছো, তাহলে আমাদের ক্যাটায়নের বহিস্থ স্তরে কিন্তু বেশি ইলেকট্রন থাকে না, তার মানে কি অ্যানায়নগুলোর আকারই বড় হয়, ক্যাটায়নগুলো ছোট হয়, আলটিমেটলি অ্যানায়নের বেশি ইলেকট্রন থাকে, তাই ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের যত বেশি ইলেকট্রন পাবে বিকৃতি তত বেশি হবে। কিন্তু এবার দেখো সৈন্য যদি, এবার রাজকুমারী যদি 15 জন সৈন্য নিয়ে বসে থাকে আর আমরা যদি 10 জন যাই, বলো তো 10 জন নিয়ে আমরা কি কিছু করতে পারবো? হ্যাঁ, আমরা গেটে ঢোকার আগে 10 জনকে মেরে দিয়ে এবার বাকি 5 জন রাজকুমারীকে উল্লাস করবে, হ্যাঁ যা তোদেরকে দিয়েছি, ঠিক কিনা। তাহলে আমরা ডেফিনেটলি কি রাজকুমারীর রাজ দরবার প্রবেশই করতে পারবো না, ক্লিয়ার। সো তার মানে এখানে মূল ব্যাপারটা হচ্ছে কি ক্যাটায়নকেই ছোট হতে হয় এবং অ্যানায়নকে বড় হতে হয়। তবে তুলনামূলক আলোচনায় ক্যাটায়ন একটার চেয়ে আরেকটা যত ছোট হবে, অ্যানায়ন একটার চেয়ে আরেকটা যত বড় হবে, তাদের সমযোজী বৈশিষ্ট্যটা তত বেশি প্রকাশ পাবে। যেমন ব্যাপারটা যদি তোমাদেরকে বলি আমি, এটা সাপোজ এটা হচ্ছে আমাদের লিথিয়াম ক্যাটায়ন আর এটা মনে করা হচ্ছে ক্লোরিন অ্যানায়ন, ক্লিয়ার, এমনি বোঝানোর জন্য বলছি। আর এটা মনে করো দিস ইজ আমাদের সোডিয়াম ক্যাটায়ন, একটু ক্যাটায়ন সাপোজ বড় নিলাম ওর চাইতে,
হ্যাঁ, বা অথবা আমি এটাকে লিথিয়ামই নিলাম সাপোজ, আর এটা মনে করো ব্রোমিন। ক্লিয়ার? তাহলে এবার তোমরা কিন্তু নিজেরাই বলতে পারবে যে ক্যাটায়ন একই রাখা সত্ত্বেও অ্যানায়ন দেখো এটার চেয়ে এটা বড় বেড়ে গেছে। তাহলে অ্যানায়ন যত বড় হবে এর শেয়ারিং তত ভালো হবে, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি প্রকাশ পাবে। ক্লিয়ার? সো এইবার তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের ফাজানের নীতি তথা আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য এইগুলো কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল। তার মানে একটা দেখলাম ক্যাটায়নের ওপর, আর একটা অ্যানায়নের ওপর, এছাড়া আরেকটা বিষয় আছে চার্জের ওপর। ক্লিয়ার? তাহলে ফাজানের নীতি অর্থাৎ আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য যাদের উপর নির্ভর করে সেটা হচ্ছে কি ক্যাটায়নের উপর নির্ভর করে। 2 নম্বরে অ্যানায়নের উপর নির্ভর করে, অ্যানায়ন। ক্লিয়ার? তো ক্যাটায়ন এবং অ্যানায়নের আবার কোনটা কোনটা? এক আকার, 2 নম্বর হচ্ছে চার্জ। ক্লিয়ার? ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার এবং চার্জ। তো এখন আমরা এইটাকে যদি একটু খুব সুন্দর করে সামারি করে দেখাই সামগ্রিক সম্পর্কগুলো, যেমন ফাজানের নীতি। ফাজানের নীতি মানে কি? ফাজানের নীতি মানে হচ্ছে সমযোজী ধর্ম, সমযোজী বৈশিষ্ট্য, সমযোজী ধর্ম। ক্লিয়ার? আমি সংক্ষেপে লিখলাম ফাজানের নীতি মানে সমযোজী ধর্ম। তাহলে ফাজানের নীতি যত বেশি হবে সেই যৌগের সমযোজী বৈশিষ্ট্য তত বেশি পাবে। তো সমযোজী বৈশিষ্ট্য আবার সমানুপাতিক, এইভাবে শর্টে লিখছি আমি যে পোলার আয়ন, পোলার আয়ন যত বেশি হবে পোলার আয়ন। ওকে, তার মানে পোলার আয়ন যত বেশি হবে অর্থাৎ ইলেকট্রনের শেয়ারিং তত ভালো হবে, শেয়ারিং যত ভালো হবে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি প্রকাশ পাবে, আর এই সমযোজী বৈশিষ্ট্য প্রকাশের নীতিটাই হচ্ছে কি ফাজানের নীতি, সেটাও তত ভালো হবে। এবার দেখো তো এই পোলার আয়ন তাহলে কার উপর নির্ভর করলে? দেখো পোলার আয়ন এটা হচ্ছে ছোট ক্যাটায়নের ওপর, ছোট ক্যাটায়ন। ক্যাটায়ন যত ছোট হবে পোলার আয়ন তত বেশি হবে, পোলার আয়ন যত বেশি হবে সমযোজী ধর্ম তত ভালো হবে। এরপরে কি হবে? বড় অ্যানায়ন, বড় অ্যানায়ন। তার মানে অ্যানায়ন যত বড় হবে তোমরা এইভাবে বুঝবা। ঠিক আছে? এরপর দেখো আমরা এক্ষেত্রে সমানুপাতিক লিখব চার্জ, অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়নের যেটারই চার্জ বাড়ুক না কেন সমযোজী বৈশিষ্ট্য তথা পোলার আয়ন বাড়বে। এছাড়া দেখো, আচ্ছা বলো তো সমযোজী বৈশিষ্ট্য যদি বাড়ে তাহলে আয়নিক ধর্ম কমবে। তাহলে পানিতে দ্রবণীয়তার একটা কথা থাকেই, তাই না? বলো তো সমযোজী অণুগুলোর পানিতে দ্রবণীয়তা যা, আয়নিকের দ্রবণীয়তা তত বেশি। তাহলে বলো সমযোজী ধর্ম যার বাড়বে তার পানিতে দ্রবণীয়তা কী হবে? কমবে। তার মানে ব্যস্তানুপাতিক বলতে পারি না আমরা? লিখো 1/, মানে ব্যস্তানুপাতিক, পানিতে দ্রবণীয়তা, পানিতে দ্রবণীয়তা। ওকে, তাহলে এই বিষয়গুলো আগে আমরা ক্লিয়ার হব। অনেকগুলো কথা লিখে ফেলেছি দেখো, যে ফাজানের নীতির সাথে সমযোজী বৈশিষ্ট্য সম্পর্কযুক্ত, আর সমযোজী বৈশিষ্ট্য সেটা পোলার আয়নের সাথে সম্পর্কযুক্ত, আর পোলার আয়ন কাদের কাদের সাথে সম্পর্কযুক্ত? ক্যাটায়ন যত ছোট, অ্যানায়ন যত বড় এবং চার্জ যত বেশি হবে তত আমাদের পোলার আয়ন বেশি ঘটবে, আর পোলার আয়ন যত বেশি হবে পানিতে দ্রবণীয়তা সেই যৌগের তত কম হবে। সো ফার্স্টলি আমরা একটা একটা করে আমরা চেক আউট করে ফেলি। প্রথমে ক্যাটায়ন দিয়ে আমরা তুলনামূলক একটু আলোচনা করে ফেলি। তাহলে ক্যাটায়নের প্রথমতই চলে আসি, দিস ইজ আকার। ক্যাটায়নের আকার দিয়ে ফাজানের নীতিকে আমরা চেক করছি। ক্যাটায়নের আকারে তাহলে আমরা দেখে নিই, আকার হচ্ছে হ্রাস বৃদ্ধি হওয়া লাগবে, তাই না? বলো তো হ্রাস বৃদ্ধির জন্য একই গ্রুপের যদি আমরা দেখে থাকি, যেমন আমরা লিথিয়ামের কথা বলতে পারি, সোডিয়াম, পটাশিয়াম, হ্যাঁ, তো এরকম আরও নিচে আছে একই গ্রুপের ক্যাটায়নগুলো। তো তোমরা নিশ্চয়ই জেনে থাকবে লিথিয়াম ক্যাটায়ন, সোডিয়াম ক্যাটায়ন, পটাশিয়াম ক্যাটায়ন। তাহলে এই ক্যাটায়নগুলোর আমরা যদি এরকমটা দেখে থাকি যে ওপর থেকে নিচে গেলে ডেফিনেটলি এদের আকার, লিথিয়ামের আকার এটা যদি থাকে, সোডিয়ামের আকার নিশ্চয়ই এরকমটা, পটাশিয়ামের আকার ডেফিনেটলি আর একটু বড়। তাহলে সেই থিম অনুসারে তোমরা আমাকে বলো এখানে কি বলা আছে? ক্যাটায়ন যার যত ছোট পোলার আয়ন তার তত সমানুপাতিক মানে বেশি। তাহলে আমরা এখানে লিখতেই পারি পোলার আয়ন, হ্যাঁ, সংক্ষেপে আমি পোলা লিখলাম। পোলার আয়ন কার বেশি হবে বলো তো? লিথিয়াম ক্যাটায়নের সবচেয়ে বেশি হবে, দেন সোডিয়াম, দেন হচ্ছে কি পটাশিয়াম। তাহলে ক্যাটায়ন যত ছোট পোলার আয়ন তার বেশি। অনেক সময় এমসিকিউ এ পোলার আয়নের ক্রম নিচের কোনটি সঠিক এরকমভাবেও প্রশ্ন আসে। সো পোলার আয়নের ক্রম পেলাম। তাহলে এবার বলো তো পোলার আয়নের ক্রম যদি পাই তাহলে সমযোজী ধর্ম কার
সমযোজী ধর্মের ক্রম ঠিক এটাই হবে, ওই লিখে দিলাম। তার মানে কি এর সমযোজী বৈশিষ্ট্য বেশি, এর আর একটু কম, এর আরও কম, তার মানে আয়নিক বৈশিষ্ট্য এদিকে বেশি। এবার একটু খেয়াল করে দেখো তো, যদি আমরা এদের যৌগ গঠন করি, যেমন লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এইভাবে যদি লিখতেই থাকি, সো তাহলে আমাকে বলো যে এটার ক্যাটায়ন ছোট, পোলার আয়নের বেশি, তাহলে সমযোজী ধর্ম এর বেশি, তাহলে সমযোজী ধর্ম এক কথায় ক্রমটা হবে এরকম। তাহলে আয়নিক ধর্মের কথা যদি বলি, সমযোজী আর আয়নিক যেহেতু মানে কি বিপরীত, তাহলে আয়নিক ধর্মের ক্রম কোনটা হবে? লিথিয়াম ক্লোরাইড এর চাইতে সোডিয়াম ক্লোরাইডের বেশি, দেন পটাশিয়াম ক্লোরাইডের বেশি। অ্যান্ড এক্ষেত্রে আয়নিক ধর্ম যাদের বেশি হয়, পানিতে দ্রবণীয়তা স্বাভাবিকভাবে এটাই হওয়া উচিত, তাই না বলো তো? তাহলে আমরা নিশ্চয়ই এখান থেকে ক্যাটায়নের মূল যে বিষয়, সেই বিষয় থেকে ক্যাটায়নের আকার থেকে আমরা তাদের সমযোজী বৈশিষ্ট্য এবং পোলার আয়নের ক্রমটা আমরা দেখতে পেলাম। তাহলে এটা গেল আমাদের ক্যাটায়নের আকার নিয়ে। অনুরূপভাবে যদি অ্যানায়নের কথা বলি, দেখো তো অ্যানায়নের আকার, দিস ইজ অ্যানায়ন। অ্যানায়নের প্রথমে যদি আমরা আকার নিয়ে কথা বলি, দিস ইজ আকার। সো খেয়াল করো, অ্যানায়ন হিসেবে সাপোজ আমি নিতে চাই, দিস ইজ ফ্লোরাইড অ্যান্ড দিস ইজ ক্লোরাইড। তাহলে আমাকে বলো ফ্লোরাইড, দিস ইজ পারমাণবিক সংখ্যা 9, দিস ইজ 17। সো এখান থেকে আমরা এটা কিন্তু বলতেই পারি যে এর আকারটা কিন্তু ছোট। তাহলে আকার ডেফিনেটলি এটা বড়, এটা ছোট। তাহলে তোমরা আমাকে বলো তো থিম অনুসারে, পোলার আয়নের ক্রম ফ্লোরাইডের চাইতে ডেফিনেটলি ক্লোরাইডের বেশি। তাহলে এরা যদি কোনো ক্যাটায়নের, একই ক্যাটায়নের সাথে যে যৌগ গঠন করে, যেমন ক্যালসিয়াম ফ্লোরাইড অ্যান্ড ক্যালসিয়াম ক্লোরাইড, হ্যাঁ, এখানে যেহেতু আমরা অ্যানায়নের তুলনা করবো তাই ক্যাটায়ন দুইটা একই রেখেছি, ক্লিয়ার? সো এবার বলো তো, যেহেতু ক্লোরাইড এর আকার বড়, তার মানে এর পোলার আয়ন এর বেশি, তার মানে সমযোজী ধর্মটাও কার বেশি? ক্লোরাইডের যৌগের বেশি। এখন দ্রবণীয়তা কোন দিকে যাবে বলতো? তাহলে এটা যদি সমযোজী বৈশিষ্ট্য হয়, তাহলে এর আয়নিক বৈশিষ্ট্য বেশি, তাহলে দ্রবণীয়তা ক্যালসিয়াম ফ্লোরাইডের বেশি, ক্যালসিয়াম ক্লোরাইডের অপেক্ষাকৃত কম, ক্লিয়ার? তাহলে নিশ্চয়ই এখান থেকে আমরা পোলার আয়নের ক্রম, সমযোজী ধর্মের ক্রম এবং তাদের পানিতে দ্রবণীয়তার অগ্রাধিকার ক্রম, এটাও নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম, তাই না বলো তো? তাহলে আমরা ক্যাটায়নের আকার দেখলাম, অ্যানায়নের আকার দেখলাম। এবার একটু আমরা ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের বিষয়টা নিয়ে কথা বলবো। তাহলে এবার চলে আসি, দিস ইজ চার্জ। ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ, থিমটা হচ্ছে কি, চার্জ বাড়লেই পোলার আয়ন বাড়বে। সো আমরা ক্যাটায়নের ক্ষেত্রে যদি প্রথমে ক্যাটায়নের ক্ষেত্রে বলে থাকি, দেখো তার মানে ব্যাপারটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ অ্যান্ড দিস ইজ অ্যালুমিনিয়াম 3+, তাই না? তাহলে ম্যাগনেসিয়াম 2+ এর চার্জের চাইতে 3+ চার্জটা এখানে কি বেশি। সো তাহলে আমরা এখানে পোলার আয়ন ক্রম ডেফিনেটলি এটার পোলার আয়নটা বেশি হবে। চার্জ যার যত বেশি তার পোলার আয়ন তত বেশি। পোলার আয়ন যদি বেশি হয়, তার মানে সমযোজী ধর্মটাও কিন্তু কার বেশি হবে? এটাই হবে। তাহলে আমরা একটু যৌগ আকারে দেখে নিই, সাপোজ ম্যাগনেসিয়াম ক্লোরাইড অ্যান্ড অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ডেফিনেটলি সমযোজী ধর্ম এটার বেশি। তাহলে দ্রবণীয়তার ব্যাপারে তোমরা বলো তো, দ্রবণীয়তা যেহেতু এর সমযোজী ধর্ম বেশি, তাহলে এর আয়নিক ধর্ম বেশি, তার মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড বেশি দ্রবণীয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড অপেক্ষা। তাহলে বিষয়টা কিন্তু খুব ইজিভাবে আমি তোমাদেরকে বেসিক কনসেপ্টটা বলেছি, এখন কিন্তু খুব সহজ লাগার কথা। সো অনুরূপভাবে আমরা একটু অ্যানায়নের আমরা চার্জ দেখে নিই। অ্যানায়নের চার্জ, অ্যানায়নের চার্জের ক্ষেত্রে খেয়াল করে দেখো, যদি আমরা এখানে ফ্লোরাইডের চার্জ সিঙ্গেল অ্যান্ড অক্সাইডের চার্জ হচ্ছে কি, দিস ইজ ডাবল, হ্যাঁ, একক ঋণাত্মক এবং দ্বি ঋণাত্মক, তাই না বলো তো? সো তাহলে এবার তোমরা আমাকে বলো, চার্জ যার যত বেশি পোলার আয়ন তত বেশি, পোলার আয়ন কার বেশি? অক্সাইডের। সমযোজী ধর্ম বা ফাজানি নীতিকে ভালো মানবে, সাপোজ ক্যালসিয়াম ফ্লোরাইড অ্যান্ড ক্যালসিয়াম অক্সাইড, ডেফিনেটলি সমযোজী বৈশিষ্ট্য এরই বেশি।
হ্যাঁ, তাহলে পানিতে দ্রবণীয়তার ব্যাপারটা কার বেশি হবে? ক্যালসিয়াম ফ্লোরাইড বেশি দ্রবণীয় হবে ক্যালসিয়াম অক্সাইড অপেক্ষা। ক্লিয়ার? তাহলে আমরা ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার এবং চার্জ নিয়ে কথাবার্তা বললাম। এবার দেখো ফাজানের নীতি আরও কিছু শর্তে খুব ভালো মতো মেনে চলে। কাদের? দেখো, যে সকল মৌলের ইলেকট্রনিক কনফিগারেশন NS2 NP6 অ্যান্ড N-1 দিস ইজ D10, এইরকম কন্ডিশন যাদের থাকে তাদের হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন যাদের অর্থাৎ কি s অরবিটাল, p অরবিটাল অ্যান্ড d অরবিটাল যাদের পূর্ণ থাকে, এদের ফাজানের নীতিটা ভালো মেনে চলে। বা এক কথায় আমরা সহজভাবে বলি, যদি কোনো অরবিটালে d এবং f উপস্থিত থাকে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে, তারা ফাজানের নীতি মেনে চলে বেশি, অর্থাৎ পোলার আয়ন এদের বেশি ঘটে। যেমন স্বাভাবিকভাবে ক্যাটায়ন অ্যানায়নের এই চার্জের চাইতে বরং যেমন সোডিয়াম ক্লোরাইড আর কিউপ্রাস ক্লোরাইডের কথা যদি তুলনা করা হয়, তাহলে সোডিয়াম ক্লোরাইড এবং কিউপ্রাস ক্লোরাইডের ক্যাটায়ন এবং অ্যানায়নের তুলনামূলক এই আলোচনা দিয়ে সমযোজী বৈশিষ্ট্য এদের প্র্যাকটিক্যালগতভাবে পাওয়া যায় না। তাহলে সেক্ষেত্রে কী হয়? এক্ষেত্রে যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে সোডিয়াম ক্যাটায়নে কোনো ডি অরবিটাল নাই, কিন্তু কপারের নিশ্চয়ই ডি অরবিটালের উপস্থিতি আছে। তাহলে ডি এবং এফ অরবিটাল যদি উপস্থিত থাকে তাদের পোলার আয়ন বেশি হয়। তাহলে পোলার আয়ন যদি বেশি হয় সমযোজী বৈশিষ্ট্য বেশি, দ্রবণীয়তা এর তখন বেশি। ক্লিয়ার? বুঝতে পেরেছ নিশ্চয়ই। এরপর দেখো, যদি এরকমটা হয়, পরিবর্তনশীল জারণ মান যাদের আছে Fe2+ অ্যান্ড Fe3+, সাপোজ, হ্যাঁ, পরিবর্তনশীল জারণ মান যাদের আছে, যেমন তোমরা জানবা ফেরাস, ফেরিক, স্ট্যানাস, স্ট্যানিক, হ্যাঁ, কিউপ্রাস, কিউপ্রিক। তো এদের ক্ষেত্রে চার্জ বাড়লে, আমরা থিম তো জানি যাদের চার্জ বেশি তাদের পোলার আয়ন বেশি, ঠিক তাই পরিবর্তনশীল জারণ মানের ক্ষেত্রে তো চার্জ বেশি বলতে আমরা এর আগে তুলনা করেছিলাম ভিন্ন পরমাণুর চার্জ, কিন্তু এক্ষেত্রে একই পরমাণুরও যদি ভিন্ন চার্জ হয়, অর্থাৎ কি পরিবর্তনশীল জারণ মান যারা দেখায় তাদের অধিক ধনাত্মক বা অধিক ঋণাত্মক জারণ মান অধিক সমযোজী হয়। অর্থাৎ কি এক্ষেত্রে Fe3+ আর Fe2+ এর মধ্যে Fe2+ অপেক্ষা Fe3+ এর পোলার আয়ন বেশি ঘটবে, সমযোজী বৈশিষ্ট্য Fe3+ এর বেশি পাওয়া যাবে। পানিতে দ্রবণীয়তা যদি দেখি, ফেরাস ক্লোরাইড অপেক্ষা ফেরিক ক্লোরাইডের দ্রবণীয়তা কম, তার মানে কি ফেরাস ক্লোরাইডের দ্রবণীয়তা বেশি। ক্লিয়ার? তাহলে আমার মনে হয় এখানে আমরা ফাজানের নীতি অনুসারে যে থিমগুলো থাকা দরকার, আমাদের যে কথাগুলো বলা দরকার, সেই কথাগুলো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ফাজানের নীতি এটা হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য কিসে? আয়নিক যৌগে। এবং এটা কেমন হয়? পোলার আয়ন যত বেশি ঘটবে। পোলার আয়নটা কি? ক্যাটায়ন যখন অ্যানায়নের ইলেকট্রনগুলোকে টানছে তখন এই ইলেকট্রন মেঘের কি হচ্ছে? বিকৃতি ঘটছে। তার মানে সুষম না থেকে এক প্রান্তিকভাবে বিকৃতি ঘটছে। ফলে ক্যাটায়নের নিউক্লিয়াস দ্বারা অ্যানায়নের যে ইলেকট্রন মেঘগুলো সরে আসলো, বিকৃতি ঘটলো, এই সরে আসার নামই হচ্ছে পোলার আয়ন। পোলার আয়ন যত বেশি হচ্ছে শেয়ারিং তত ভালো ঘটছে। অর্থাৎ কি দুই নিউক্লিয়াসের মাঝে থেকে ইলেকট্রন যখন শেয়ারিং করবে, সমযোজী বৈশিষ্ট্য তখন কি বেশি প্রকাশ পাবে। আর সমযোজী বৈশিষ্ট্য বা পোলার আয়নের উপর নির্ভরশীল যে ফ্যাক্টরগুলো, ছোট ক্যাটায়ন, বড় অ্যানায়ন, চার্জ। ক্লিয়ার? তাহলে এই তিনটা হচ্ছে আমাদের কি মূল ব্যাপার, এবং এটার উপর নির্ভর করে পানিতে দ্রবণীয়তা হ্রাস বৃদ্ধি হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদেরকে যেটুকু দেখানোর চেষ্টা করলাম যে ফাজানের নীতি কী, অর্থাৎ আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য প্রকাশের কারণটা কী, এবং আগামীতে এই টপিক্সের মানে কি সম্পর্কযুক্ত আরও বিভিন্ন প্রাসঙ্গিক জিনিসপত্রগুলো আছে, সেগুলো আমরা সামনের দিন আলোচনা করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমাদের সুস্থতা কামনায় আল্লাহ হাফেজ।